শিবলিঙ্গ নিয়ে অপ্রিয় সমস্ত কিছু কীর্তিকলাপ প্রকাশ করার পরেই কিন্তু মমতা ব্যানার্জি তাকেই পট্টা দিয়েছিল। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। একাধিক দুর্নীতি, এমনও আছে অভিযোগ যুবনেতা কুন্তল ঘোষ তাকে একটা বড় ফ্ল্যাট কিনে দিয়েছে, মায়ের পেটে গর্ভস্থ থাকতে বাবাকে মেরে ফেলেছে। শহীদ পরিবারগুলো তাদের কি হবে? পরেশ পাল কোথায়? তিনি তার তো জেলে থাকার কথা। অভিজিৎ খুনে আজ হয়েছে কি? 29-এ একটা মহা রন হতে যাচ্ছে, লোকসভা রাজ্যসভা একসাথে করার সিদ্ধান্তের দিকে সরকার এগোচ্ছে। এহেন একটা পরিস্থিতি দাঁড়িয়ে কিংবা সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি, তাদের লড়তে হচ্ছে বামেদের সাথে, দেশদ্রোহী শক্তির সাথে, প্রচুর বাইরের ফান্ডিং হচ্ছে ডিপ স্টেটের। এইগুলো পরিস্থিতি সবগুলো মাথায় রেখে রাজনীতি করতে হয় যে বাম রাজনীতির সাথে সন্ত্রাস একটা ওতপ্রোত সম্পর্ক আছে। বিরোধী নিকেশ, বিরোধীদেরকে ন্যূনতম স্পেস না দেওয়ার দীর্ঘ ইতিহাস সিপিএমের আছে। 34 বছরে বলো কিংবা কেরলে বলো, কেরলে দেখো, ত্রিপুরায় দেখো, তাদের ইতিহাস দেখো, রক্তাক্ত ইতিহাস। স্যার, এই মুহূর্তে যে জল্পনাটা একদম তুঙ্গে বলা চলে, সায়নী ঘোষ তিনি এনসিপিআইতে আছেন, তিনি কি বিজেপিতে যোগদান করবেন কি করবেন না, এই নিয়ে একটা বড় চর্চা তুঙ্গে রয়েছে। এবং করলে বিজেপির যে নিম্ন লেভেলের কর্মীরা আছে, নিচের লেভেলের যে কর্মীরা আছে, তাদের কাছে ঠিক কী বার্তা যাবে? দেখো, সায়নী ঘোষ একজন অভিনেত্রী, অরাজনৈতিক লোক এবং খুব ভালোভাবে বললে খুব বিতর্কিত তৃণমূলে। তুমি জানো বিতর্কিত এই কারণে কেন বলছি, তৃণমূলে থাকার আগে তিনি তৃণমূল দলের সদস্যপদটা পেয়েছিল একটি নির্দিষ্ট ধর্ম, আমি স্পেসিফিক বলছি, হিন্দু ধর্মের কিছু অপ্রিয় কথা, হিন্দু ধর্মের ঈশ্বর অর্থাৎ শিবলিঙ্গ নিয়ে অপ্রিয় সমস্ত কিছু কীর্তিকলাপ প্রকাশ করার পরেই কিন্তু মমতা ব্যানার্জি তাকেই পট্টা দিয়েছিল। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। মমতা ব্যানার্জি এই ধরনের ক্যারেক্টারদেরকে খুব পছন্দ করেন, কারণ সেখানের ক্ষেত্রে অনেক সুবিধে হচ্ছে। মমতা ব্যানার্জির মূল যে ভোট ব্যাঙ্কটা ছিল অর্থাৎ মুসলিম ভোট, তাদের কাছে বার্তা দেওয়া যে দেখেছো আমরা ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞায় হিন্দু ধর্মকে যত বেশি গাল দেওয়া যাবে সেটা ধর্মনিরপেক্ষ, এটা বাম বা কংগ্রেস বা তৃণমূলের একটা ডেফিনেশন ওদের। ফলে এই কারণে তিনি যখন দলের টিকিট পেলেন, এবং তারপরে তুমি জানো সায়নী ঘোষের একাধিক সন্ত্রাসী মন্তব্য স্টেজে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে চ্যালেঞ্জ করা এবং বিজেপির নেতাকর্মীদের উপরে সরাসরি প্ররোচনামূলক বক্তব্য। এমনকি তুমি জানো এই সায়নী ঘোষ পঞ্চায়েত ভোট 2023-এর পঞ্চায়েত ভোটের ঠিক ওই সময়টায় হঠাৎ করে কুন্তল ঘোষের স্টেটমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু তোমার তদন্তকারী সংস্থা তাকে কিন্তু খোঁজখবর শুরু করলো। তিনি তার বাড়ির বাইরে প্রচুর পোড়া কাগজ পাওয়া গেল, লোকে বলে অভিযোগ যে সেগুলো চাকরির বিক্রির ভ্যালিড ডকুমেন্টস ছিল, সেগুলো পুড়িয়ে ফেলেছে। কিছুদিন আন্ডারগ্রাউন্ড রইলেন, তারপরে ইডি সিবিআই নিষ্ক্রিয় হয়ে গেল, উনি বেরোলেন স্বমহিমায়। তারপরে টিকিট পেলেন, 24-এ ভোটে জিতলেন, সংসদে অন্যতম মুখ হলেন, খুব ডাইনামিক, ভালো বলেন, ঠিক আছে, মহুয়া মতনই ভালো সুবক্তা। অর্থাৎ তৃণমূল নেত্রী খুব ভরসার জায়গা ছিল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, উনি আর মহুয়া মৈত্র। এহেন সায়নী ঘোষ যার একাধিক দুর্নীতি, এমনও আছে অভিযোগ যুবনেতা কুন্তল ঘোষ তাকে একটা বড় ফ্ল্যাট কিনে দিয়েছে। কুন্তল ঘোষের চাকরি চুরির টাকার একটা বড় ধরনের ছিল তার বন্ধু এই সায়নী ঘোষের কাছে, এটা অভিযোগ। ফলে এহেন ব্যক্তিত্ব যদি বিজেপিতে যায়, যেতেই পারে, তিনি যেতেই পারেন, বা পুরো এনসিপিআই তো 20 জন সাংসদ এখন বিজেপির দিকেই কার্যত ঝুলে আছে এনসিপিআইয়ের নাম করে। আজকে মিটিংয়েও তাই একটা সদার্থকই বোধহয় আশা করছি পরবর্তীকালে বেরোবে। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে যে পরিমাণ 164টা সিটের সমর্থন, 100 মেজরিটি দরকার, যেটা 86-র পরে অর্থাৎ রাজীব গান্ধী সরকারের পরে প্রথম বোধহয় এনডিএ সরকারই বহু বছর পরে পেতে চলেছে। সেই লক্ষ্যে এনসিপিআই এদের ইনক্লুশন ইন্ডিয়া জোটে বা সমর্থন যে কোনো ফর্মেটই হোক, সেই ফর্মেটেই তো তারা ইন্ডিয়ারই মানে এনডিএর অংশ। ফলে এনডিএর অংশ থেকে বিজেপির অংশ হওয়া, এটা আমার মনে হয় হওয়ার ক্ষেত্রে আর বোধহয় সময়ের অপেক্ষা বললে ভুল হবে, হয়েই গেছে প্রায়। প্রশ্ন হচ্ছে অফিসিয়াল ডিক্লারেশনের। কিন্তু তুমি বলছিলে যে সাধারণ বিজেপি কর্মীদের
নিহত বিজেপি কর্মী, 300-400 বিজেপি কর্মী ঘর ছাড়া, নিহত, রেপড, ঘর পুড়িয়ে দিয়েছে, তারা বাবাকে মেরে ফেলেছে, বাচ্চা দুধের শিশু বাবাকে দেখেইনি, মায়ের পেটে গর্ভস্থ থাকতে বাবাকে মেরে ফেলেছে, শহীদ পরিবারগুলো, তাদের কি হবে? তাদের তো রাজনীতির বাঁকা চলটাই তো তাই। রাজনীতি সেটা আগেও ছিল, এখন সেটা আরও শার্পলি হয়েছে যে রাজনীতির মূল মন্ত্রটা নীতি নৈতিকতার বাইরে গিয়ে পাটিগণিত। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা দরকার, সংবিধান পরিবর্তন, মহিলা বিলের যে সংশোধনী, ডিলিমিটেশনের মাধ্যমে, ওয়ান নেশন ওয়ান ভোট, ইউসিসি, একাধিক 2029-এর ভোটের আগে ফর্মুলা বিল, তার জন্য অ্যাবসলিউট মেজরিটি দরকার, অর্থাৎ পাটিগণিত। এখানে মূল্যবোধ রাজনীতির কোনো মূল্য নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কোন গ্রাসরুট লেভেলের শহীদের পরিবারের কি হলো, সায়নী ঘোষের ওই ধরনের সন্ত্রাসী মন্তব্যের পরে কার বাড়ির কোন বিজেপি কর্মীর পিতা, সন্তান কিংবা মা বোন এর সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল, সেটা রাজনীতি দেখে না। রাজনীতির বাঁকাচলটা বড্ড নির্মম, বুঝলে? এই নির্মমতায় আজকে এই পরিবারগুলো, দেখো, এটা তো ঠিক যে আজকে ভালো তৃণমূল হয়েছে, যাদের জেলে থাকার কথা, সংশোধনাগারে থাকার কথা, তারা ভালো তৃণমূল হয়েছে। তো বেশ কিছু জেলে গেছে, অস্বীকার করছি না, কিন্তু একটা বড় অংশ তো বাইরে আছে। এবং তাদের অনেকেরই যে সরাসরি আমরা দেখেছি রাজনৈতিক মঞ্চে উঠে প্ররোচনা দিয়েছে, যার ফলে বিজেপির কোনো কর্মী মারা গেছে, বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে। আজকে তুমি বলো, এই যে কলকাতায় পরেশ পাল, কোথায় তিনি? তার তো জেলে থাকার কথা অভিজিৎ খুনে। আজ হয়েছে কি, একাধিক এরকম রাজ্য জুড়ে উদাহরণ আছে যে যাদের কথাতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়েছে, বাড়ি লুট হয়েছে, এক ঘরে হয়েছে, ঘর ছাড়া হয়েছে, খুন হয়েছে, সম্ভ্রম লুট হয়েছে মা বোনেদের। তারা তো এখন ভালো তৃণমূল সেজে গেছে, প্রশাসনের রক্ষা কবচ পাচ্ছে তারা ঘুরপথে। আর এই যে এনসিপিআইয়ের 20 জন, তুমি যদি এতে ধারাবাহিকতা দেখো, এই এনসিপিআইয়ের 20 জন তো সাংসদের একটা বড় অংশ, আমি বলছি পুরোটাই, এরা বিজেপি বিরোধী স্লোগানিং করতো। তুমি দেখাও, সায়নী ঘোষ থেকে শুরু করে এই যে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা তোমার কাকলি ঘোষ দস্তিদার, কিংবা তুমি ধরে নাও এই যে প্রকাশ চিকবড়াই, বিজেপির নেতা আজকে রাজ্যমন্ত্রী, পূর্ণমন্ত্রী, তিনি অভিযোগ করেছিলেন গরু পাচারের সাথে যুক্ত। আজকে এই যে পাটিগণিত রাজনীতির একটা পার্ট, সংখ্যাগরিষ্ঠ না থাকলে তুমি সত্যিকারেই তো তুমি রাজ্য পার্টকে করে সামলাবে। তারপরে ধরো একের পর এক সরকারকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য বিরোধী রাজনীতি তো পেরে ওঠেনি, ছাত্র রাজনীতিটা মাথাচাড়া দিচ্ছে, তথাকথিত ছাত্রদের ককরোচের নাম করে সামনে এনে দিচ্ছে। ফলে কেন্দ্রের সরকার একটা অস্বস্তির জায়গায় আছে। সেই হেন পরিস্থিতি দাঁড়িয়ে যদি দুই কক্ষে, আইনসভা দুকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা না থাকে, একের পর এক বিল চ্যালেঞ্জ হয়, তাহলে মরালিটি একটা বড় পার্ট হবে। 29-এ একটা মহা রন হতে যাচ্ছে, লোকসভা রাজ্যসভা একসাথে করার সিদ্ধান্তের দিকে সরকার এগোচ্ছে। এহেন একটা পরিস্থিতি দাঁড়িয়ে, কিংবা সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি, তাদের লড়তে হচ্ছে বামেদের সাথে, দেশদ্রোহী শক্তির সাথে, প্রচুর বাইরের ফান্ডিং হচ্ছে ডিপ স্টেটের। এইগুলো পরিস্থিতি সবগুলো মাথায় রেখে রাজনীতি করতে হয়। সেখানে আবেগের জায়গা খুব একটা থাকে না। শহীদের তর্পণ, শহীদের আত্মত্যাগের মূল্যও হয়তো অনেক সময় রাজনীতি রাখতে পারে না, মূল রাজনীতির ধারা। তেমনই একটা কিছু মুদ্রা কথা, 20 জন এনসিপির যাক কিংবা সায়নী ঘোষ একাই যাক, এরা কেউই তাদের রাজত্বকালে কিন্তু বিজেপির নেতাকর্মীদের ছেড়ে কথা বলেনি। স্যার, একটা ছোট্ট প্রশ্ন, আপনি সবে বললেন যে এই রাজ্যে আসা বিজেপিকে এখন লড়তে হচ্ছে বামেদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন আমরা সন্ত্রাসী, বামেরা সন্ত্রাসী কিন্তু বিজেপির জন্য, কারণ আমরা বিজেপির মনে আমরা ভয় তৈরি করি। এই মন্তব্যে কিছু মন্তব্য করবেন? দেখো, উনি না বললেও আমরা জানি যে বাম রাজনীতির একটা সন্ত্রাসী প্রেক্ষাপট আছে। 34 বছরের রাজত্বকালের শেষের দিকটা আমরা দেখেছিলাম, ধরে তোমাকে বলছি যে এগুলো তো সিপিএম মোটামুটি এখন ধোয়া তুলসী পাতার মতন আচরণ করে, যে তাদের সময়ে এমন কিছুই হতো না।
আমি বলছি যে সিপিএম রাজত্বকালটায় তুমি যদি মাইনরিটি ফলো করো, তুমি সাইবাড়ি 70 তখন শুরুই হয়নি, ক্ষমতায় আসেনি সিপিএম, জোট রাজনীতি চলছে। 79 মরিচঝাঁপি, 82 আনন্দমার্গী, 90 বানতলা গণধর্ষণ হত্যা, নানুর গণহত্যা 2001 বাসন্তী সোনাখালী হত্যা, ছোট আঙ্গারিয়া 1, 7 নন্দীগ্রাম গণহত্যা, 11 নিতাই, সিঙ্গুরে তো আছেই তাপসী মালিক হত্যা। এই যে প্রেক্ষাপটগুলো, আনন্দমার্গীর ভয়ানক নির্মম হত্যা আমরা দেখেছি, রাজ্যে আরও অনেক হত্যা হয়েছে এরকম ছোট ছোট হত্যাগুলো। বিরোধী নিকেশ করার জন্য বাম রাজনীতির একটা কুখ্যাতি আছে। স্ট্যালিনকেও আমরা জানি বিরোধী রাজনীতি তছনছ করে দিয়েছে। তথস্কিতে তো পৃথিবী ইতিহাস থেকে উঠিয়ে দেওয়া হলো। কিংবা চীনের যদি কমিউনিজমটা দেখো, এই তিয়ানজিন স্কোয়ারে জমায়েত হওয়া 10,000-এর উপরে ছাত্র গণতন্ত্রের দাবি করছিল। তাদের দাবি আজকে সিপিএম গণতন্ত্রের কথা বলে, আজকে সিপিএম প্রশ্ন চুরি হওয়াতে ছাত্র রাজনীতির নামে। তাদেরই চীন, লাল চীন কী করেছিল? ট্যাঙ্কারের তলে রাতের লাইট আপ করে 10,000-এর বেশি ছাত্রকে পিষে দিয়েছিল। তার প্রতিবাদও কোনো চীনে কোথাও কোনো দেশে করা যায়নি, আজও করা যায় না। প্রশ্নটা হচ্ছে যে বাম রাজনীতির সাথে সন্ত্রাস একটা ওতপ্রোত সম্পর্ক আছে। বিরোধী নিকেশ, বিরোধীদেরকে ন্যূনতম স্পেস না দেওয়ার দীর্ঘ ইতিহাস সিপিএমের আছে। 34 বছরে বলো কিংবা কেরলে বলো, কেরলে দেখো, ত্রিপুরায় দেখো, তাদের ইতিহাস দেখো, রক্তাক্ত ইতিহাস। ফলে বিকাশ রঞ্জন বাবু এইগুলো বলে পাল্টা আক্রমণের পথটা নিচ্ছে, সেটা তার কর্মীদেরকে চাঙ্গা আপাতত করবে। হাত রক্তে ভরা, সেটা কি দেখছে না সিপিএম কেন দেখবে? আছে বলো, তারা প্রশ্ন চুরি নিয়ে কথা বলছে। 94, 97 সময়টা যারা পাস টাস করেছে তারা জানুক দেখি উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রেন্সের প্রশ্ন রাজ্যে কতবার বেরিয়েছে। তারা প্রশ্ন চাকরি চুরি নিয়ে কথা বলে। যাদের রাজ্যে 77-এ ক্ষমতায় আসার পরে 1998 সালে এসএসসি চালু করে, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে স্যার 21 বছর কী করে শিক্ষক রিক্রুটমেন্ট হতো তো সবচেয়ে দুর্নীতি করে। 21 বছরে তাদের রাজনীতিটা ছিল দুর্নীতিতে ভরা। এই প্রশ্নগুলো তোমরা যদি বাম নেতাদের করো, বাম নেতাদের কিন্তু এই কথাগুলো তারা উত্তর দিতে পারে না। ফলে এই যে প্রশ্ন বাম নেতাদের কাছে করলে পরে তারা উত্তর দিতে পারে না, এগুলো তো একটা লজিক। আচ্ছা তুমি বলো যে নন্দীগ্রামে গণহত্যা, তারপরে 14 জন কৃষককে গুলি করে মারা হয়েছিল, তারপরে পাল্টা সূর্যোদয়ের আবার গণহত্যা হয়েছে। রাধারানী আরি নামে একজন কৃষক রমণীকে তার সন্তান সমতুল্য খারমাদ্রা 3 বার রেপ করেছিল, মনে আছে আমার। এই হেন পরিস্থিতিতে কোন পুলিশ মন্ত্রী, কোন মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি করেছিল কে? কোন যুগে? সিপিএম যে পথটা বিকাশ রঞ্জন বাবুর মুখ দিয়ে নেওয়াচ্ছে বা মোহাম্মদ সেলিম নিচ্ছে বা সুজন চক্রবর্তী নিচ্ছে, এটা কর্মীদের চাঙ্গা করা। পুরনো ফর্মুলা, মারের বদলে মার, পাল্টা প্রতিরোধ গড়ে তোলা, সংগঠনকে চাঙ্গা করতে হবে। তো 15 বছরে তৃণমূলের রাজত্বকালে ওরা বাইরে টয়লেট করতে বেরোতে সাহস পেত না। তুমি কোথাও মিটিং মিছিল তুমি বামেদের দেখতে পেতে না। এমনকি এসইউসিআই যারা গণ আন্দোলন কথায় ডাকতো, তারাও 15 বছরের খাপটি খুলে নিয়ে তৃণমূলের সাথে অ্যাডজাস্ট করে চলেছে। আজকে তাদের ক্ষমতায় এসে বিজেপি তাদের 1200 পার্টি অফিস খুলে দিয়েছে। একজন বামকর্মীকে মেরেছে বলে একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবে না 3 মাস 4 মাসে। এতে হ্যাঁ, এরা এই জায়গাটা গিয়ে ভেবে নিয়েছে বেশ ভালো হলো, ঠিক আছে। তৃণমূলের রাজত্বে কিন্তু এরা কথা বলেনি, ওরা কথা কি একটা স্ট্রিট কর্নার করেনি। আজকে ক্যাম্পাসে শহীদ দিবস পালন করছে, মালা করছে, গর্তের থেকে বেরিয়ে এসছে। আজকে ছাত্র রাজনীতির আড়ালে যে ফেক ভিডিও মৌলালিতে দেখানো হলো, সে রাঁচির ভিডিও দেখানো হলো, এই যে প্রশ্নগুলো, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে রাজনৈতিক মাটিটাকে ফিরে পেতে চাইছে সিপিএম পুরোপুরি। ফলে এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে ছাত্রদের মধ্যে এই ধরনের বার্তা দেওয়া, এটা জাস্ট একটা পার্ট অফ দ্য পলিটিক্স। এবং আমি আশ্চর্য হচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আচরণ দেখে। তিনি তো একজন দায়িত্ববান মানে বিচারপতি, আইনজীবী, আইনটা তিনি নখদর্পণ নিয়ে চলেন। তিনি যখন এই ধরনের স্টেটমেন্টগুলো দেয় তখন বুঝতে হয় যে সত্যিকারের সিপিএম যখন উনি মেয়র ছিলেন তখন সিপিএমের যে নামে যে অভিযোগগুলো উঠত সেগুলোর সারবত্তা সেই সময় কতটা ছিল। কারণ তিনি তো দীর্ঘদিন
মানে একটা টেনিওর তো উনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন, সেই হেন মেয়র যখন দায়িত্ববান আইন জানা লোক এই ধরনের স্টেটমেন্টগুলো দিচ্ছেন যে তারা সন্ত্রাসী, ঠিক আছে, পাল্টা আক্রমণ করা হবে, বা আমি দেখলাম সাংবাদিকদের উপরে এইরকম ব্রুটালি অ্যাটাকের পরে সিপিএম এসএফআই ন্যূনতম একটা কন্ডোলেন্স করেনি, একটা প্রেস কনফারেন্স করে বলেনি যে ভুল হয়েছে, যারাই করুক ভুল হয়েছে, বলেনি, কিন্তু বলেনি, বরং ককরোচ পার্টির আড়ালে নিজেরা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে গদি মিডিয়া গদি মিডিয়া গদি মিডিয়া। অর্থাৎ যদি গদি মিডিয়া হয়, সেই গদি মিডিয়ারকে মারার রাইটস ওদের আছে। গদি মিডিয়া যদি হয়ে যায়, তাদের রাইটস আছে যথেষ্টভাবে মহিলা সাংবাদিকদের গোপন অঙ্গে হাত দেওয়া, ক্যামেরা ভাঙা, মোবাইল চুরি করা। এই যে জায়গাটা, এটা কিন্তু প্রথমে বুঝতে হবে ক্লিয়ারলি। ফলে আমি বিশ্বাস করি যে সিপিএম তার মূল রাজনীতির প্রেক্ষাপটটা, যেটা তারা 34 বছরে করেছিল, 56,000 কংগ্রেসি কর্মীদের হত্যা করেছিল, কংগ্রেসিরা ভুলে যেতে পারে, ঠিক আছে, সেই প্রেক্ষাপটে তারা ফিরে যেতে চাইছে, পাল্টা আক্রমণের জমি ফিরে পেতে চাইছে। তারা জানে তারা যতটা রেজিমেন্টেড, উল্টো দিকে সিপিএমও ততটা রেজিমেন্টেড।